হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক অধ্যায়ের কথা বলবো যা আমার চেনা পৃথিবীটাকেই নাড়িয়ে দিয়েছিল। এটা এমন এক গল্প যা হয়তো আপনাদের মনেও অনেক প্রশ্ন জাগিয়ে তুলবে। আমার নাম তিথি, বয়স এখন ২৬, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। কিছুদিন আগেই আমার ৭ বছরের ভালোবাসার মানুষ অনির্বাণের সাথে আমার বিয়ে পাকা হয়েছে। আমাদের সম্পর্কটা যখন শুরু হয়েছিল তখন আমি সবেমাত্র কলেজ পেরিয়েছি। অনির্বাণ আমার থেকে ৪ বছরের বড়, ভীষণ পরিণত আর দায়িত্বশীল। ওকে ঘিরেই ছিল আমার সমস্ত স্বপ্ন। আমাদের সম্পর্কের প্রথম কয়েকটা বছর ছিল স্বপ্নের মতো, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই কেমন যেন একটু ফিকে হয়ে আসছিল। অনির্বাণ নতুন চাকরিতে যোগ দেওয়ার পর থেকে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। আমাদের দীর্ঘ ফোনালাপ, একসাথে সময় কাটানো, সবকিছুতেই কেমন যেন একটা ভাটা পড়েছিল। ওর ভালোবাসা হয়তো কমেনি, কিন্তু প্রকাশের ধরনটা বদলে গিয়েছিল। আমাদের সম্পর্কটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল, যেখানে উত্তেজনা বা নতুনত্বের কোনো জায়গা ছিল না। এইরকম একটা সময়ে আমার দিদি পূর্ণার বিয়ের দিন ঠিক হলো। সারা বাড়ি জুড়েই উৎসবের আমেজ, আত্মীয় স্বজনের হইচই, আলোয় ঝলমল চারপাশ। আমি নিজেও বিয়ের কাজে সারাদিন ব্যস্ত থাকতাম, কিন্তু রাতের বেলা যখন একা হতাম, বুকের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করতাম। অনির্বাণকে ফোন করলেও হয়তো কাজের চাপে ব্যস্ত থাকত, নয়তো ক্লান্ত গলায় দুটো কথা বলেই ফোন রেখে দিত। বিয়ের দিন আমি একটা হালকা আকাশি রঙের শাড়ি পরেছিলাম। দিদির পাশে দাঁড়িয়ে অতিথিদের সাথে হাসি মুখে কথা বলছিলাম, কিন্তু আমার মনটা ছিল অন্য কোথাও। ঠিক তখনই একদল ছেলের সাথে বরযাত্রীরা এসে পৌঁছল। সবার মাঝে একজনের উপর আমার চোখ আটকে গেল। লম্বা, ছিপছিপে গড়ন, মুখে একটা শান্ত অথচ গভীর হাসি। ছেলেটার চোখে মুখে এমন একটা আত্মবিশ্বাস ছিল যা সহজেই সবার নজর কাড়ে। পরে জানতে পারলাম ওর নাম আর্য, বরের কাছের বন্ধু। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে আমাদের বেশ কয়েকবার চোখাচোখি হলো। প্রতিবারই আমি চোখ সরিয়ে নিতাম, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করে উঠত। একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছিলাম, যা আমার ৭ বছরের সম্পর্কেও ইদানিংকালে অনুভব করিনি। রাতে খাওয়ার পর যখন সবাই খোশগল্পে মত্ত, আমি তখন একটু ফাঁকা পেয়ে ছাদে গিয়েছিলাম ঠান্ডা হাওয়ায় দাঁড়াতে। হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ পেলাম। ঘুরে দেখি আর্য। আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, একা একা এখানে কি করছেন? আমি একটু অস্ত হয়ে বললাম, তেমন কিছু না, এমনি একটু হাওয়া খেতে এসেছি। আর্য আমার পাশে এসে রেলিং ধরে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার চোখ দুটো খুব সুন্দর, কিন্তু সারাদিন ধরে খেয়াল করছি তাতে একটা বিষণ্ণতার ছায়া আছে। এত আনন্দের মাঝেও আপনি যেন পুরোপুরি খুশি নন। ওর কথায় আমি চমকে গেলাম। একজন অপরিচিত মানুষ কিভাবে আমার মনের অবস্থা এত সহজে ধরে ফেলল? আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। সে আমার অস্বস্তি বুঝতে পেরে বিষয়টা একটু ঘুরিয়ে দিয়ে বলল, যাই হোক, আপনার নামটা তো জানা হলো না। আমি বললাম, তিথি। এরপর আমাদের মধ্যে আরও কিছুক্ষণ সাধারণ কথাবার্তা হলো, কিন্তু ওর কথা বলার ধরন, ওর গভীর দৃষ্টি, সব কিছুই আমার ভেতরটাকে তোলপাড় করে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এটা ঠিক হচ্ছে না। আমার জীবনে অনির্বাণ আছে, আর কদিন পরেই আমাদের বিয়ে। আমি নিচে নামার জন্য পা বাড়াতেই আর্য বলল, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। যদি আপনার আপত্তি না থাকে আমরা কি বন্ধু হতে পারি? আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। কি বলবো ভেবে পাচ্ছিলাম না। একদিকে আমার বিবেক বাধা দিচ্ছিল, অন্যদিকে মন চাইছিল এই ক্ষণিকের ভালো লাগাটাকে আরও একটু জিয়ে রাখতে। অনেক দ্বিধার পর আমি আমার ফোন নম্বরটা ওকে দিলাম। কেন দিলাম তার কোনো যুক্তি খুঁজে পাইনি, শুধু মনে হয়েছিল এই মানুষটার সাথে আরেকটু কথা বলতে পারলে হয়তো আমার এই একাকিত্বটা কাটবে। আর্য নম্বরটা নিয়ে একটা স্মিত হাসি দিয়ে বলল, ধন্যবাদ, আশা করি আপনার রাতের ঘুমটা আমার মতো শান্তিতে কাটবে না। কথাটা বলেই ও ঘুরে দাঁড়িয়ে নিচে নেমে গেল, আর আমি ছাদে একা দাঁড়িয়ে রইলাম, ওর শেষ কথাটার মানে বোঝার চেষ্টা করতে করতে। আমার ভেতরটা অজানা এক আশঙ্কা কৌতূহলে ভরে উঠল। আমি বুঝতে পারছিলাম আমার শান্ত গোছানো জীবনে একটা নতুন ঝড়ের পূর্বাভাস দেখা দিয়েছে। দিদির বিয়ের পরদিন সকালে ঘুম ভাঙতেই আমার মনটা ভীষণ ভারাক্রান্ত রইল। অনির্বাণের সাথে সারাদিনে একবারও কথা হয়নি। হয়তো ব্যস্ত ছিল, কিন্তু আমার মন মানতে চাইছিল না। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ভাবলাম হয়তো অনির্বাণ, কিন্তু স্ক্রিনে ভেসে ওঠা অচেনা নম্বরটা দেখে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো এক গভীর পরিচিত কণ্ঠ। ছাদে সেই বিষণ্ণ চোখ দুটো কি আজ সকালে একটু হেসেছে? আমি মুহূর্তে বুঝে গেলাম এটা আর্য। ওর এমন অপ্রত্যাশিত প্রশ্নে আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। মুখে হাসি টেনে বললাম, হঠাৎ এই প্রশ্ন কেন? আর্য হেসে বলল, এমনি মনে হলো উৎসবের পরদিনগুলো সাধারণত একটু বেশি ক্লান্তিকর আর একাকিত্বের হয়। ওর কথাগুলো আমার মনের ওপর জমে থাকা মেঘের মতো সরে গেল।
একজন মানুষ যার সাথে আমার পরিচয় মাত্র কয়েক ঘন্টার, সে কিভাবে আমার মনের অবস্থা এতটা নিখুঁতভাবে বুঝতে পারছে? সেদিন থেকেই আমাদের কথার শুরু। প্রথমে টুকটাক মেসেজ, তারপর ধীরে ধীরে ফোনালাপ। অনির্বাণ যখন অফিসের কাজে ডুবে থাকত, তখন আর্যের সঙ্গই আমার একাকিত্বের সঙ্গী হয়ে উঠল। আমাদের মধ্যে এমন কোনো বিষয় ছিল না যা নিয়ে কথা হতো না। সিনেমা, বই, জীবনের ছোট ছোট আক্ষেপ, না পাওয়ার স্বপ্ন, সব কিছু। ও আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনত, যা আমি অনির্বাণের কাছে বহুদিন ধরেই মিস করছিলাম। ওর কথাগুলো এক অদ্ভুত মায়া তৈরি করছিল, যা থেকে বেরিয়ে আসা কঠিন ছিল। এদিকে অনির্বাণের সাথে আমার দূরত্বটা দিন দিন বাড়ছিল। ও বাড়ি ফিরত অনেক রাতে, ক্লান্ত শরীরে। আমি ওর জন্য অপেক্ষা করে থাকতাম, কিন্তু ও এসে হয় ল্যাপটপে অফিসের কাজ করত, নয়তো বিছানায় গা এলিয়ে দিত। আমাদের মধ্যে কথা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। একদিন ঠিক করলাম, এভাবে আর চলতে দেওয়া যায় না। অনির্বাণের পছন্দের সব খাবার রান্না করে সুন্দর করে সেজেগুজে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। ভেবেছিলাম আজ পুরনো দিনগুলোর মতো আমরা একসাথে কিছুটা ভালো সময় কাটাবো। কিন্তু অনির্বাণ বাড়ি ফিরে আমার দিকে একবার তাকিয়ে বলল, আজ একটা জরুরি প্রেজেন্টেশন আছে তিথি, আমাকে রাত জাগতে হবে। আমার সব আয়োজন, সব অপেক্ষা যেন এক মুহূর্তে মূল্যহীন হয়ে গেল। আমি কান্না চেপে রেখে বললাম, অনির্বাণ, আমাদের মধ্যে সব কিছু কি ঠিক আছে? অনির্বাণ ল্যাপটপের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, কি ঠিক থাকবে? আমি তো তোমাদের ভালোর জন্যই এত খাটছি, তাই না? আমি বললাম, আমাদের 7 বছরের সম্পর্কটার কোনো মূল্যই নেই। অনির্বাণ রেগে গিয়ে বলল, অযথা নাটক করো না তিথি, আমি এখন খুব চাপের মধ্যে আছি। সেদিন আমাদের মধ্যে ভীষণ ঝগড়া হলো। এরপর প্রায় 1 সপ্তাহ আমাদের মধ্যে কোনো কথা হলো না, ফোন, মেসেজ সব বন্ধ। এই 1 সপ্তাহ আমার জন্য ছিল নরকের মতো। একদিকে অনির্বাণের অবহেলা, অন্যদিকে আর্যের নিয়মিত খোঁজ খবর। আমার মনটা দুটো নৌকায় পা দিয়ে দুলছিল। আমি বুঝতে পারছিলাম আমি এমন একটা পথে এগোচ্ছি যার শেষটা হয়তো ভালো হবে না। ঠিক এই সময় দিদি ফোন করলো। সামনেই দুর্গাপূজা। দিদি বলল, তিথি, তুই আর অনির্বাণ এবার পূজার কয়েকটা দিন আমাদের বাড়ি থেকে ঘুরে যা। জামাই ষষ্ঠীতেও তোরা আসতে পারিসনি, এবার কিন্তু কোনো অজুহাত শুনব না। দিদির প্রস্তাবে আমি কি বলবো ভেবে পেলাম না। অনির্বাণের সাথে যে আমার কথা বন্ধ, সেটা দিদিকে বলতে পারলাম না। আবার একা একা যেতেও ইচ্ছে করছিল না। ফোনটা রেখে দিয়ে আমি বিছানায় বসে রইলাম। মনে মনে চাইছিলাম অনির্বাণ একবার ফোন করে সব কিছু মিটিয়ে নিক, কিন্তু ওর তরফ থেকে কোনো সাড়া শব্দ ছিল না। আমার ভীষণ একা লাগছিল। মনে হচ্ছিল এই পৃথিবীতে আমার কষ্টটা বোঝার মতো কেউ নেই। হঠাৎ করে আর্যের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। যে মানুষটা আমার সব না বলা কথাগুলো বুঝে যায়। আমার ভেতর একটা অদ্ভুত সাহস জেগে উঠল। যা হয় হবে, এই ভেবে আমি ফোনটা হাতে তুললাম। একবার অনির্বাণের নম্বরের দিকে তাকালাম, তারপর স্ক্রোল করে আর্যের নম্বরে এসে থেমে গেলাম। বুকের ভেতরটা ধরাস ধরাস করছিল, হাত কাঁপছিল। কি করছি আমি? এটা কি ঠিক হচ্ছে? হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। সব দ্বিধাকে দূরে সরিয়ে আমি শেষ পর্যন্ত আর্যের নম্বরটা ডায়াল করলাম। ওপাশ থেকে ফোনটা বেজে চলল। রিং হচ্ছে, ফোনটা বেজেই চলেছে। প্রতিটি রিং আমার হৃৎস্পন্দনকে যেন দ্বিগুণ করে দিচ্ছিল। আমি প্রায় কেটেই দিচ্ছিলাম। ঠিক তখনই ওপাশ থেকে আর্যের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, তিথি, সব ঠিক আছে তো? তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? ওর উদ্বিগ্ন কণ্ঠ শুনে আমার ভেতর জমে থাকা সব আবেগ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইল। আমি কান্না ভেজা গলায় বললাম, আর্য, আমার খুব একা লাগছে। আর্য কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব নরম গলায় বলল, কোথায় তুমি? আমি কি আসতে পারি? আমি ওকে আমার বাড়ির ঠিকানাটা দিলাম। প্রায় আধ ঘন্টার মধ্যেই ও এসে হাজির হলো। ওকে দেখে আমি আরও বেশি অবাক হলাম। একটা সাধারণ টি শার্ট আর জিন্সেও ওকে অসাধারণ লাগছিল। হাতে ছিল 1 বাক্স গরম জিলাপি। আমার দিকে তাকিয়ে হেসে বলল, মন খারাপের সবচেয়ে ভালো ওষুধ আমার মায়ের ভরমোলা। ওর এই ছোট ছোট খেয়াল রাখার ব্যাপারগুলো আমার মনকে আরও বেশি দুর্বল করে দিচ্ছিল। আমরা বারান্দায় বসেছিলাম। আমি ওকে অনির্বাণের সাথে আমার ঝগড়ার কথা, দিদির বাড়িতে যাওয়ার কথা সব কিছু খুলে বললাম। ও খুব মনোযোগ দিয়ে আমার সব কথা শুনল, একবারের জন্য আমাকে থামালো না। সব শুনেও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে দিদির বাড়ি যাচ্ছ কবে? আমি হতাশ হয়ে বললাম, কিভাবে যাব? অনির্বাণের সাথে তো কথা বন্ধ, আর একা একা যেতেও ইচ্ছে করছে না। আর্য আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, যদি আমি তোমাকে নিয়ে যাই? ওর প্রস্তাবে আমি চমকে উঠলাম। বললাম, কি বলছো এসব? সবাই কি ভাববে? আর্য শান্ত গলায় বলল,
কেউ কিছু ভাববে না। আমি তোমার দিদির বরের বন্ধু হিসেবেই যাব। পূজার সময় বন্ধুর বাড়ি ঘুরতে যাওয়াই যায়, তাই না? আর তোমার দিদিকে না হয় বলবো রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল, তাই একসাথে আসছি। ওর যুক্তিটা আমার কাছে খুব একটা ফেলনা মনে হলো না। তাছাড়া আমার মনটাও মরিয়া হয়ে চাইছিল এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে। আমি রাজি হয়ে গেলাম। নির্দিষ্ট দিনে আমি তৈরি হয়ে বাড়ির বাইরে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরেই আর্যের বাইকটা এসে আমার সামনে দাঁড়ালো। আমি কোনো দিকে না তাকিয়ে ওর বাইকে উঠে বসলাম। বাইক চলতে শুরু করার পর ওর শরীরের স্পর্শে আমার ভেতরটা যেন কেমন যেন কেঁপে উঠল। 7 বছরের সম্পর্কেও অনির্বাণের সাথে আমার এমন অনুভূতি কখনো হয়নি। শহরের কোলাহল পেরিয়ে যখন আমরা হাইওয়েতে উঠলাম, তখন ঠান্ডা হাওয়া আমার চুলগুলোকে উড়িয়ে দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে মুহূর্তটাকে অনুভব করার চেষ্টা করছিলাম। আর্য আয়নার মধ্যে দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই ও বাইকের গতি কমিয়ে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো, থামালে কেন? বাইকটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে বলল, একটা সমস্যা হয়েছে। আমি চিন্তিত হয়ে বললাম, কি সমস্যা? ও বাইক থেকে নেমে আমার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিয়ে বলল, সমস্যাটা হলো তুমি এত দূরে বসে আছো কেন? এভাবে বাইক চালাতে আমার অসুবিধে হচ্ছে। ওর কথায় আমি লজ্জা পেয়ে গেলাম, কিন্তু ওর চোখের ইশারাটা আমি বুঝতে পারছিলাম। আমার ভেতর একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। আমি ব্যাগটা সামনে নিয়ে ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলাম। ওর গা থেকে একটা অদ্ভুত অনুভূতি আসছিল। বাইক আবার চলতে শুরু করলো। এবার আর কোনো দ্বিধা ছিল না। আমি ওর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নিলাম। মনে হচ্ছিল এই পথটা যেন কখনো শেষ না হয়। হঠাৎ আর্য বাইকের ব্রেক কষল। আমি চমকে উঠে দেখি আমরা একটা নির্জন জায়গায় এসে থেমেছি। রাস্তার পাশে ঘন জঙ্গল আর একটু দূরে একটা ছোট্ট চায়ের দোকান। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই ও বাইক থেকে নেমে আমার হাত ধরে বলল, একটু দাঁড়াও। ও চায়ের দোকান থেকে দুটো মাটির ভাঁড়ে চা নিয়ে এলো। আমরা বারান্দার ধারে একটা পাথরের উপর বসলাম। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক। আর্য আমার দিকে তাকিয়ে বলল, জানো তিথি, প্রথম দিন যখন তোমাকে ছাদে দেখেছিলাম, তখনই মনে হয়েছিল তোমার জীবনে হয়তো কোনো অপূর্ণতা আছে। তুমি হাসছিলে, কিন্তু তোমার চোখ দুটো কাঁদছিল। ওর কথাগুলো আমার বুকের গভীরে গিয়ে আঘাত করল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আর্য আমার হাতটা আলতো করে ধরে বলল, আমি জানি না তোমার অনির্বাণের মধ্যে কি হয়েছে, কিন্তু আমি শুধু এটুকু বলতে পারি, তুমি এর থেকে অনেক ভালো কিছুর যোগ্য। ওর স্পর্শ, ওর সান্ত্বনা, সব কিছু আমার দুর্বল মুহূর্তে আমাকে আরও দুর্বল করে দিচ্ছিল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে আমি নিজের জন্য এক রাশ মায়া আর যত্ন দেখতে পেলাম। ঠিক সেই মুহূর্তে ও আমার দিকে একটু ঝুঁকে এলো। আমাদের মধ্যে দূরত্বটা কমে আসছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। বুঝতে পারছিলাম আমি এমন একটা ভুল করতে চলেছি যার থেকে ফেরার আর কোনো পথ থাকবে না। বুকের ভেতরটা যেন হাতুড়ির মতো পিটছিল। আমি জানি যা হতে চলেছে তা ভুল, অন্যায়, কিন্তু আমার অবুঝ মন সেই মুহূর্তে কোনো যুক্তিই মানতে চাইছিল না। অনির্বাণের অবহেলায় তৈরি হওয়া শূন্যতাটা যেন আর্যের এই সান্নিধ্য দিয়ে পূর্ণ করতে চাইছিলাম। ঠিক সেই মুহূর্তে যখন আমাদের মধ্যে আর কোনো দূরত্ব প্রায় না ছিল, আমার ফোনটা তীব্র স্বরে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল দিদির নাম। আমি যেন ঘোর থেকে বাস্তবে ফিরে এলাম। দ্রুত আর্য থেকে নিজেকে সরিয়ে নিয়ে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে দিদির উত্তেজিত গলা, তিথি তুই কোথায়, আর কতক্ষণ লাগবে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এই তো দিদি, আসছি, রাস্তায় একটু জ্যাম ছিল। দিদি বলল, তাড়াতাড়ি আয়, তোর জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। ফোনটা রেখে আমি আর্যের দিকে তাকাতে পারছিলাম না। ভীষণ অপরাধ বোধে আমার ভেতরটা কুঁকড়ে যাচ্ছিল। আর্য আমার অবস্থা বুঝতে পেরেছিল। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো, আমাদের যাওয়া উচিত, তোমার দিদি অপেক্ষা করছে। বাকি পথটুকু আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। একটা দম বন্ধ করা নীরবতা আমাদের ঘিরে ছিল। দিদির বাড়িতে পৌঁছানোর পর সবাই আমাদের একসাথে দেখে একটু অবাক হলেও আর্যের বানানো গল্পটা শুনে আর কেউ কিছু বলল না। কিন্তু দিদির চোখের কোণে আমি একটা প্রশ্নের ছায়া দেখতে পেলাম। ঘরে ঢুকতেই আমি চমকে উঠলাম। সোফায় বসে আছে অনির্বাণ। আমাকে আর আর্যকে একসাথে ঢুকতে দেখে ওর মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। আমি যেন পাথর হয়ে গেলাম। কি বলবো, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। দিদি আমার পাশে এসে ফিসফিস করে বলল, এটাই ছিল তোর সারপ্রাইজ। অনির্বাণ সকালে ফোন করে সব বলেছে। ও নাকি ওর ভুল বুঝতে পেরেছে, তাই তোকে সারপ্রাইজ দিতে সোজা এখানে চলে এসেছে। অনির্বাণ আমার দিকে এগিয়ে এলো। ওর চোখে ছিল অনুশোচনার ছাপ। ও আমার হাত ধরে বলল, তিথি, আমি জানি আমি ভুল করেছি। কাজের চাপে আমি তোমাকে একদমই সময় দিতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। আমাকে একটা সুযোগ দেবে প্লিজ?
অনির্বাণের কথায় আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। যে মানুষটার জন্য আমি এত কিছু ভাবছিলাম সে আজ আমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইছে। আর আমি আর্যের দিকে তাকালাম। ও দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ওর মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ওর চোখ দুটো যেন আমাকে হাজারটা প্রশ্ন করছে। সেই রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারলাম না। একদিকে অনির্বাণের ফিরে আসা, অন্যদিকে আর্যের প্রতি আমার এই অদ্ভুত টান, সবকিছু মিলিয়ে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। পরদিন সকালে আমি আর্যের সাথে একা কথা বলার সুযোগ খুঁজছিলাম। ওকে বাগানে একা পেয়ে আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, আর্য, যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। আমার হয়তো এতটা এগিয়ে যাওয়া উচিত হয়নি। আর্য আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসল। বলল, দুঃখিত হবার কিছু নেই তিথি। যা হয়েছে হয়তো সেটাই হবার ছিল। কিন্তু তুমি কি সত্যি মনে করো অনির্বাণের সাথে তোমার সব ঠিক হয়ে যাবে? আমি বললাম, আমি জানি না, কিন্তু ও আমার 7 বছরের ভালোবাসা। আমি ওকে আরেকটা সুযোগ দিতে চাই। আর্য আমার খুব কাছে এগিয়ে এলো। ওর চোখের দৃষ্টিটা ছিল তীক্ষ্ণ। ও বলল, আর যদি বলি এই সব কিছুই আমার পরিকল্পনা ছিল? ওর কথায় আমি হতভম্ব হয়ে গেলাম। বললাম, মানে? আর্য হেসে বলল, অনির্বাণের সাথে তোমার ঝগড়া, ওর এখানে আসা, সব কিছুই আমার সাজানো। আমি জানতাম অনির্বাণ তোমাকে অবহেলা করছে। আমি শুধু সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। আমি অনির্বাণকে ফোন করে বুঝিয়েছি যে ও তোমাকে হারাতে বসেছে। ওকে এখানে আসতেও আমিই বলেছি। আমি বিস্ময়ে ওর দিকে তাকিয়ে রইলাম। বললাম, কিন্তু কেন? তুমি কেন এমন করলে? আর্য আমার কাঁধে হাত রেখে বলল, কারণ আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম তুমি কতটা একা। আমি তোমাকে সেই একাকিত্ব থেকে বের করে আনতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি তোমার সম্পর্কের মূল্যটা বোঝো। কখনো কখনো কোনো কিছু হারানোর ভয়েই আমাদের তার আসল গুরুত্বটা বুঝিয়ে দেয়। ওর কথাগুলো শুনে আমার পা থেকে যেন মাটি সরে গেল। তাহলে এই দিন কয়েকের আমার সব অনুভূতি, আমার সব দ্বিধা, সব কিছুই ছিল ওর একটা পরিকল্পনার অংশ। আর্য আমার মনের অবস্থা বুঝতে পেরে বলল, আমি জানি তুমি হয়তো ভুল বুঝছো, কিন্তু আমি সত্যি তোমার ভালো চেয়েছিলাম। আমি দেখেছিলাম তুমি একটা মরা সম্পর্ককে বয়ে নিয়ে বেড়াচ্ছ। আমি শুধু চেয়েছিলাম দেখতে সেই সম্পর্কে হয়তো নতুন করে প্রাণ ফিরিয়ে আনা যায় কিনা। আর যদি না যায় তাহলে যেন তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারো। কথাগুলো বলে আর্য দাঁড়ালো না। ও বাড়ির ভেতর চলে গেল। আর আমি বাগানে একা দাঁড়িয়ে রইলাম। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু এবার সেটা দুঃখের ছিল না। আমি বুঝতে পারছিলাম আর্য হয়তো ভুল পথে আমার ভালো করেছে, কিন্তু ওর উদ্দেশ্যটা মন্দ ছিল না। ও আমাকে আমার জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। সেই দিন আমি অনির্বাণের সাথে মন খুলে কথা বললাম। আমাদের সম্পর্কের সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম। অনির্বাণ ওর ভুলগুলো স্বীকার করে নিল। আমরা দুজনেই বুঝতে পারলাম একে অপরকে সময় দেওয়াটা কতটা জরুরি। পুজোর ছুটি কাটিয়ে আমরা যখন বাড়ি ফিরলাম তখন আমাদের সম্পর্কটা একটা নতুন মোড় নিয়েছে। আমাদের মধ্যে হয়তো সেই আগের মতো উত্তেজনা নেই, কিন্তু আছে একে অপরের প্রতি গভীর বিশ্বাস আর সম্মান। আর্যের সাথে আমার আর কখনো যোগাযোগ হয়নি। হয়তো ও নিজের জগতে ফিরে গেছে, কিন্তু আমার জীবনের এই কঠিন সময়ে এক অচেনা আগন্তুক এসে যে আয়নাটা আমার সামনে ধরেছিল, তার জন্য হয়তো আমি ওর কাছে সারা জীবন ঋণী থাকব। ও আমাকে শিখিয়েছিল কখনো কখনো সম্পর্ককে নতুন করে আবিষ্কার করতে হয়, আর ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে গেলে শুধু অভ্যাস নয়, যত্নেরও প্রয়োজন হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।